হ্যালো স্টুডেন্টস, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাইরা সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আমরা ইকোনমি নিয়ে ডিসকাস করব যে আমাদের ডব্লিউবিসিএস পরীক্ষার যেটা প্রিলিমস আর মেন্সের পরীক্ষা লিখি, সেখানে ইকোনমিক্সের প্রিপারেশন কিভাবে করা যায় আর কিভাবে আমরা ভালো মার্কস তুলতে পারবো ওখানে। আহ, ভিডিও আরম্ভ করার আগে একটা কথা বলবো যে আমরা যদি আমাদের সিলেবাসটা দেখি, যেটা মেন্সের পরীক্ষা যখন আমরা পেপার 5 ডিসকাস করি, সেখানে 100 নম্বরের পলিটি আর 100 নম্বরের ইকোনমি থাকে। ইকোনমি একটা এরকম পোর্শন, যদি ওটা খুব ভালো করে প্রিপেয়ার করা যায় তাহলে আপনারা দেখবেন যে ওখানে খুব সুন্দরভাবে একটা মার্কস স্কোর করা যেতে পারে। তার একটা থিওরিটিক্যাল পার্ট তো আছেই, যেটা পড়তে হবে। তারপর দেখবেন ওখানে জিনিসগুলো খুবই একটা লজিক্যালি ইন্টার রিলেটেড। যদিও আপনি কোনো আনসার ডাইরেক্টলি জানেন না, তাও আপনি এক্সামিনেশন হলে বসে একটু মাথা ঘামিয়ে, একটু মাথা লাগিয়ে আপনারা কোশ্চেনের আনসারটা বার করতে পারবেন। মানে খুবই লজিক্যালি ইন্টারকানেক্টেড আছে জিনিসগুলো। আর তারপরে দেখি আমরা যে কারেন্ট অ্যাফেয়ারে অনেকগুলো পোর্শনে আছে যেখানে ইকোনমি থেকে কোশ্চেন করা হয়। আর এটা খুবই একটা ইম্পর্ট্যান্ট এরিয়া যেখানে আপনি আপনার মার্কসটা ম্যাক্সিমাইজ করতে পারেন। আমার যেটা মনে পড়ছে যে যখন আমরা 2018 সালে আগস্ট মাসে যখন আমরা মেন্সের পরীক্ষা দিয়েছিলাম ডাব্লিউবিসিএসের, তখন আউট অফ 100 কোশ্চেন ইন ইকোনমি আমি 90 হয়তো অ্যাটেম্প্ট করেছিলাম। সেরকমই আমি কিছু অ্যারাউন্ড সাম 90 বা 94 অ্যাটেম্প্ট করেছিলাম। ওখানে সামথিং 85 বা 86 হয়তো ঠিকঠাক হবে, আর অন্যগুলো একটু ভুলভাল ছিল। তাই আমি বলবো যে যখন আমার কথা হয়েছিল আমাদের অন্য বন্ধুদের সাথে, ওরাও খুব সুন্দরভাবে ইকোনমিক্সে খুব একটা ভালো স্কোর করেছিল। সো ইকোনমিক্স ইজ এ প্লেস ওয়ার ইউ ক্যান ম্যাক্সিমাইজ ইউর মার্কস ইন মেন্স এক্সামিনেশন। সো দ্যাট উইল হেল্প ইউ টু গেট ইউর চয়েস অফ সার্ভিসেস। যেরকম আপনারা এক্সিকিউটিভ সার্ভিস পেতে পারেন, যেটা মানে কি ইকোনমিক্সে ভালো স্কোর করতে পারেন। তাহলে ইকোনমিক্স যখন আমরা পড়তে যাবো তখন দেখব, আগে এই ভিডিওতে আমরা বেসিক্যালি জেনে নেব কি ইকোনমিক্সে কী কী পড়ার খুব দরকার আছে, যেখান থেকে কোশ্চেন্স আসে। আর যেগুলো আমরা বলবো সেগুলো খুবই সেই টপিকগুলো আমরা পড়ে নেব একটা একটা করে। আর প্রত্যেক কটা টপিকের উপরে আমরা একটা একটা করে ছোটো ছোটো ভিডিও নিয়ে আসবো, যেভাবে ওভাবে সহজ হয়ে যাবে জিনিসটা পড়াটা। আর তারপরে যদি আপনারা রমেশ সিং বই বা অন্য কোনো যেটা রেফারেন্স বুক আপনারা ইউজ করছেন, সেই বই দিয়ে পড়লে নিশ্চয়ই আশা করি যে আপনাদের প্রিপারেশন খুব সুন্দরভাবে হবে আর আপনারা ভালো করে মার্কস ওখানে তুলতে পারবেন। তাই যখন আমরা ইকোনমিক্সের কথা বলি, তো সবার থেকে আগে আমাদেরকে জেনে নিতে হবে ইকোনমিক্স কত রকমের আছে। মিক্সড ইকোনমি, ইন্ডিয়ান ইকোনমি ইজ এ মিক্সড ইকোনমি। তারপরে ক্যাপিটাল ইকোনমি, যেরকম ইউএস ইকোনমি ইজ এ কাইন্ড অফ ক্যাপিটাল ইকোনমি, যেখানে প্রাইভেট সেক্টরের রোল ইজ মোর ইম্পর্ট্যান্ট দ্যান দ্য গভর্নমেন্ট সেক্টর। ভারতে ছিল একটা সময়, বিফোর দ্য লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন, গ্লোবালাইজেশন, এলপিজি, বিফোর 90s, এটা ছিল যে গভর্নমেন্ট ওয়াজ প্লেইং দ্য মোর ইম্পর্ট্যান্ট রোল। আর মোস্ট অফ দ্য ইন্ডাস্ট্রিতে গভর্নমেন্ট কাজ করতো। আর ইট ওয়াজ আর প্রাইভেট প্লেয়ারদের রোল একটু ছোট্ট করেছিল। আফটার 90s ইট হ্যাজ সিন দ্যাট দ্য গ্রোথ অফ প্রাইভেট প্লেয়ার্স ওয়াজ অসম। ওনাদেরকে খুব একটা স্কোপ দেওয়া হয়েছে, যেখানে ওনারা খুব ভালো কাজ করতে পেরেছেন। আর তার রেজাল্টস আমরা দেখতে পাচ্ছি যে ডেভেলপমেন্ট কীরকম হচ্ছে। তারপরে আমরা এলপিজি রিফর্মস পড়ি, কীভাবে এলপিজি রিফর্ম হলো, কেন হলো, কী কারণে করা হলো, চায়না কবে করেছিল, ভারত কবে করলো, আর সেই যে পার্থক্যটা 8-10 বছর যেটা ডিফারেন্সটা, চায়না 1980s করেছে আর আমরা 1990-তে করেছি, তার যে 10 বছরের যেটা ডিফারেন্সটা, সেটা আজকে 30-40 বছর পরে যেটা আমরা দেখতে পাচ্ছি, সে কত পার্থক্যটা হয়ে গেছে। তারপরে আমরা কয়েকটা ম্যাক্রো ইকোনমিক কনসেপ্টগুলো পড়বো, যেরকম জিডিপি, আমাদের গ্রস ডোমেস্টিক প্রোডাক্টটা কী, জিএনপিটা কী, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট কী, তারপরে এনএনপি কী, ন্যাশনাল ইনকামটা কী, তারপরে মানি আর ব্যাঙ্কিং রিলেটেড আমরা জিনিসগুলো ডিসকাস করবো। এই জিনিসগুলো আমাদের মেইন টপিক্সগুলো হচ্ছে। তারপরে ব্যাঙ্কিং অ্যান্ড ফিন্যান্সে যখন আমরা দেখতে যাবো, যে মনিটারি পলিসি ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট এরিয়া, যেখান থেকে কোশ্চেন্সগুলো অনেক সময় আমরা দেখেছি আমরা পাই। আর এই কোশ্চেনগুলো খুব সহজ কোশ্চেন, যদি আমরা একটু কনসেপচুয়ালি ক্লিয়ার থাকি তাহলে এই কোশ্চেনগুলো আমরা আনসার করতে পারবো। সেখানে আমরা এখন তো এমপিসি কমিটি আছে, ওরা কোয়ার্টারলি ওদের মিটিং হয়, তারপরে ওরা রেপো রেটগুলো ডিফাইন করে। আর তারপরে বেসড অন দ্য রেপো রেট আদার থিংস আর ডিফাইন্ড, সেরকমভাবে আমরা ওই ডিটেলসে ওইগুলো পড়বো। দেন ব্যাঙ্কিং সেক্টরটা খুবই ইম্পর্টেন্ট। ব্যাঙ্কিং সেক্টর কীভাবে কাজ করে, কীভাবে সেট আপ আছে। আরবিআই ইজ এ ব্যাঙ্ক ফর দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট অর দ্য ব্যাঙ্ক ফর দ্য গভর্নমেন্ট। তারপরে আরবিআই কীভাবে মনিটারি পলিসিটা কন্ট্রোল করে। দেন দ্য ক্যাপিটাল মার্কেট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখন আমরা দেখছি যে ক্যাপিটাল মার্কেট খুবই একটা বুম আছে, ভালো জায়গায় যাচ্ছে। দেন ফিসকাল পলিসি, আমরা জানি যে গভর্নমেন্টের যেটা দুটোই খুবই ইম্পর্টেন্ট কাজ, একটা হচ্ছে যে ভালো একটা গ্রোথ অ্যাচিভ করার। অনেক সময় আমরা দেখি নিউজ পেপারে পাই যে ভারতের যে জিডিপি হচ্ছে সেটা এত পার্সেন্ট নিয়ে বাড়ছে, বা আইএমএফ একটা প্রেডিকশন করলো যে ভারতের যেটা জিডিপি গ্রোথ হবে দ্যাট উইল বি অ্যারাউন্ড 8.5% বা 9%, এরকম করে একটা
আমরা সবসময় দেখি যে নিউজ পেপারে আমরা পাই জিনিসগুলো, এটা কি হচ্ছে, এটা হচ্ছে বেসিক্যালি যে গ্রোথ কীরকম হচ্ছে, গ্রোথ কীরকম এস্টিমেট করা হচ্ছে, কীরকম এক্সপেক্টেড গ্রোথ আছে আমাদের। তারপরে কিন্তু যখনই আমরা গ্রোথের কথা বলি তার সঙ্গেই আমাদেরকে ইনফ্লেশনের কথা বলতে হয়। যখনই কোনো একটা দেশের জিডিপি গ্রোথ হয় সেখানে দেখবেন তার সাথে সাথে ওদের ইনফ্লেশনটাও বেড়ে যায়। এবার গভর্নমেন্টের যেটা সবার থেকে বড় একটাই কাজ, মানে কাজ তো অনেকগুলো আছে, যেটা সবার থেকে বড় গভর্নমেন্টের কাজ সেটা হচ্ছে যে গ্রোথকে বাড়িয়ে রাখাটা আর ইনফ্লেশনকে একটা মিনিমাম লেভেলে রাখাটা। কিন্তু এটা খুবই মুশকিল কাজ, যত যত সহজে আমরা এটা বলে ফেললাম ততই কঠিন কাজ এটা। মানে কি আপনাকে মানে গভর্নমেন্ট কী করতে চায় যে গ্রোথ বাড়িয়ে রাখবো আর ইনফ্লেশনটা আমাদেরকে একটা মিনিমাম লেভেলে একটু মেনটেন রাখবো, কিন্তু এটা হয় না। যখনই আমরা দেখি যে গভর্নমেন্ট গ্রোথ বাড়াতে চায় মানি ফ্লো বাড়িয়ে বা অন্যান্য পলিসি ডিসিশন নিয়ে, তখনই আমরা দেখতে পারি যে ইনফ্লেশনটাও বেড়ে যাচ্ছে। এবার যখনই ইনফ্লেশনটা বেড়ে যায়, যখনই জিনিসপত্রের যে দামগুলো বেড়ে যায়, তখনই যে লোয়ার লেভেল অফ ইনকাম যাদের আছে, যারা লোয়ার স্ট্র্যাটা অফ সোসাইটি, যাদের যাদের ইনকাম খুবই কম, যারা বিলো পভার্টি লাইনে আছে, তাদের খুব একটা সমস্যা তৈরি হয়ে যায়। তাই গভর্নমেন্টের জন্য এটা খুবই ডেট্রিমেন্টাল। আর যেহেতু ভারত একটা এরকম দেশ যেখানে এখনও অনেক হিউজ একটা পপুলেশন দ্যাট ইজ লিভিং বিলো দ্য পভার্টি লাইন, তাই ভারতে ইনফ্লেশন ইজ এ ভেরি বিগ কনসার্ন। যখনই জিনিসপত্রের দাম বেড়ে যায়, যদি আমরা এখনই দেখি, এখন যদি আপনি দেখেন ভেজিটেবলের দাম দেখুন বা পেট্রোলের দাম দেখুন, এটা অনেক বেড়ে গেছে। ইট মিনস এখন ইনফ্লেশন খুব একটু বেড়ে গেছে। তাই যে কমন সিটিজেন আছে তাদের খুব একটা চাপ পড়ে যায়। তাই গভর্নমেন্ট সবসময় চেষ্টা করে আমি গ্রোথ বাড়াবো, কিন্তু আমি ইনফ্লেশনটাকে একটা জায়গায় কন্ট্রোল রাখতে চাইছি। কিন্তু এটা খুবই সহজ হয় না, খুব কঠিন কাজ। তাই গভর্নমেন্টের সবার থেকে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে যে এই দুটো জিনিসকে একটা ব্যালেন্সে মেনটেন করাটা যেহেতু ইকোনমিটা স্মুথলি চলবে আমাদের। তারপরে যেরকম গভর্নমেন্ট এই কাজটা, যেরকম আরবিআই এই কাজটা করে মনিটারি পলিসি নিয়ে, সেভাবেই গভর্নমেন্ট ফিসকাল পলিসি নিয়ে কাজ করে। থ্রু ফিসকাল পলিসি গভর্নমেন্ট চেষ্টা করে যে এই গ্রোথ আর এই ইনফ্লেশন এর মাঝখানে আমি একটা ব্যালেন্স মেনটেন করব, যেহেতু ভালো একটা গ্রোথ পাবো আর আমাদের ইনফ্লেশনটাও একটা মিনিমাম লেভেলে থাকবে, যেহেতু আমাদের যে গরিব লোকজন আছে তার উপরে খুব একটা বার্ডেন পড়বে না, ওরা নিজের জীবন খুব সুন্দরভাবে ভালোভাবে চালাতে পারবে। তাই ফিসকাল পলিসি যখন আমরা দেখব, তখন দেখব গভর্নমেন্ট কীভাবে বাজেট নিয়ে আসে, কোথায় কোথায় কোন কোন ডিপার্টমেন্টে খরচ করতে চায়, কোথায় কোথায় টাকা অ্যালট করে, সেই টাকাটার যে প্রভিশনগুলো আছে সেটা কোথা থেকে আসে, ট্যাক্স নিয়ে আসে। তাই ট্যাক্সেশন দেখব কি কোন জায়গা থেকে ট্যাক্স কালেকশন হবে, কীভাবে ট্যাক্স কালেকশন হবে। গভর্নমেন্ট যখন একটা বাজেট দেয়, বাজেটে দেখায় যে আমি এত টাকা খরচ করতে যাচ্ছি, তখন ওরা ঠিক দেখায় যে কোথা থেকে খরচগুলো আসবে, তাকে তো একটা ট্যাক্স নিতে হবে, সেই ট্যাক্সের প্রভিশনগুলো যেটা আমরা দেখব। তারপরে দেখব গভর্নমেন্ট সবসময় একটা সাবসিডি দেয়, যেরকম আমরা এই যে ফেয়ার প্রাইস শপ থেকে যখন আমরা ফুড গ্রেনস পাই, সেখানে একটা সাবসিডি আছে। আর অন্য ধরনের দেখি অনেক সময় আমরা সাবসিডি পাই, সেগুলো ফিসকাল পলিসির একটা পার্ট। তারপরে ফিসকাল ডেফিসিয়েট, আমরা দেখি গভর্নমেন্টে যত এক্সপেন্ডিচার করতে চাইছে আর গভর্নমেন্টে যত রেভিনিউ আসতে পারে, এস্টিমেটেড যত গভর্নমেন্টের রেভিনিউ আছে, তখন সেখানে সবসময় একটা পার্থক্য রয়ে যায়, সেটা বলি আমরা ফিসকাল ডেফিসিয়েট। গভর্নমেন্টের একটা লিমিট আছে, তার থেকে বেশি ফিসকাল ডেফিসিট বাড়লে কিন্তু ইকোনমির কন্ডিশন বা ওর নিজের মানে কি ফিনান্সিয়াল কন্ডিশন খুব বাজে হয়ে যাবে। তাই সেটা একটা খুব গুরুত্বপূর্ণ টপিক, সেটা আমরা পড়বো ভালো করে। দেন আমরা দেখি কি কয়েকটা ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্ট জিনিসগুলো আছে, যেরকম ব্যালেন্স অফ পেমেন্ট। আমরা জানি কি যখন এলপিজি হলো, আগেই হতো, কিন্তু আফটার দ্য এলপিজি, দ্য লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন অ্যান্ড গ্লোবালাইজেশন, আমরা যেটা বুঝতে পেরেছি যে দের ইজ এ ফ্রি ফ্লো অফ ম্যাটেরিয়ালস সার্ভিসেস, খুব ফ্রি ফ্লো হয়ে গেছে। প্রথমে একটা রেস্ট্রিকশন ছিল, আমরা ইম্পোর্ট করতাম তখন অনেকগুলো রেস্ট্রিকশন ছিল, এক্সপোর্ট করতাম তখন অনেকগুলো রেস্ট্রিকশন ছিল, কিন্তু এখন দেখি ডিউ টু এলপিজি এইগুলো ফ্লোগুলো খুব ইজি হয়ে গেছে, খুব সহজ হয়ে গেছে। তাই সেখানে আমরা একটা ব্যালেন্স অফ পেমেন্টের কনসেপ্ট পড়ি, হ্যাঁ, তার উপরে একটা ভালো সুন্দর ভিডিও করব। দেন কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিয়েট নিয়ে আমরা পড়ি কি কত কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিয়েট আছে আমাদের। দেন WTO, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, অ্যান্ড WTO অ্যান্ড IMF, এরা দুটো খুবই গুরুত্বপূর্ণ বডি, যারা অনেক সময় মানে কি IMF তো ডেফিনেটলি অনেক কটা ইকোনমিকে সাপোর্ট করে ফিনান্স নিয়ে আর অন্য জিনিসগুলো নিয়ে, আর এরা কন্ট্রোল করে আমাদের ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিসগুলো দেখে। দেন আমরা দেখি যে কয়েকটা পলিসি আছে এদের, WTOর পলিসি বা IMFের পলিসি, যেটা দিয়ে আমাদের ইকোনমি এফেক্ট হতে পারে, সেই পলিসিগুলো নিয়ে ডিসকাস করে নেব। দেন সেক্টরস অফ ইকোনমি, আমরা জানি যে আমাদের ইকোনমির মেন 3টে সেক্টর আছে, এগ্রিকালচার সেক্টর, দেন ম্যানুফ্যাকচারিং সেক্টর, অ্যান্ড দেন সার্ভিস সেক্টর। ইন ম্যানুফ্যাকচারিং সেক্টর আমাদের যেরকম MSME ইন্ডাস্ট্রি এসব আছে। আমরা জানি যে ভারত, আমাদের দেশ একটা ইন্ডিয়া ওয়াজ এগ্রিগেরিয়ান ইকোনমি আর্লিয়ার,
প্রথমে আমরা মোস্টলি আমরা ডিপেন্ডেন্ট ছিলাম এগ্রিকালচারের উপরে। তারপরে নর্মালি কী হয় কি একটা কান্ট্রি এগ্রিকালচার থেকে শিফট হয়ে প্রাইমারি থেকে শিফট হয়ে সেকেন্ডারিতে চলে আসে, ম্যানুফ্যাকচারিং হাব হয়ে যায়, আর তারপরে ওখান থেকে নেমে আবার সার্ভিস সেক্টরে চলে যায়। কিন্তু ভারতের যেটা গ্রোথ, ইটস এ ইউনিক গ্রোথ। এটা দেখা গেছে যে আমরা প্রাইমারি থেকে আমরা সেকেন্ডারিতে খুব একটা বেশি মাইগ্রেট না করে ডাইরেক্টলি আমরা জাম্প করে এসেছি টার্সারির উপরে। তার অনেকগুলো প্লাস পয়েন্ট আছে, তার অনেকগুলো নেগেটিভ পয়েন্ট আছে, প্রোস কনস আছে, সেটা নিয়ে আমরা ডিসকাস করব যে ভারতের ইকোনমিটা এরকম কেন আছে। তারপরে যেটা আমরা দেখি যে ইনফ্রাস্ট্রাকচার, আমরা ইনফ্রাস্ট্রাকচারের কথা বলি এনার্জি নিয়ে। এনার্জি সোর্স যেরকম আছে আমাদের কোল আছে, অয়েল আছে, এইসব এনার্জি সোর্সেস। দেন ট্রান্সপোর্টেশন, আমাদের ভারতের ট্রান্সপোর্টেশন কীরকম আছে, লজিস্টিক কীরকম আছে। তারপরে রুরাল অ্যান্ড আরবান এরিয়ায় ইনফ্রাস্ট্রাকচারের কী অবস্থা আছে, কীরকম ইনফ্রাস্ট্রাকচার আছে। দেন আমরা যেটা ডিসকাস করবো সেটা হবে যে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট। হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আমাদের যত রিসোর্স আমরা ডিল করি তাতে হিউম্যান রিসোর্স ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট রিসোর্সেস। সেখানে আমরা দেখব যে হিউম্যানের স্কিল ডেভেলপমেন্ট কত লেভেলে আছে, কীভাবে স্কিল ডেভেলপমেন্টের উপরে কাজ করা হচ্ছে। তারপরে পোভার্টি লাইন কী আছে, কত জন বিলো পোভার্টি লাইন আছেন। তারপরে উইকার সেকশনের জন্য গভর্নমেন্ট কী কাজ করছে। আমরা জানি যে আমাদের সোসাইটিতে অনেকগুলো সেকশন অফ সোসাইটিস আছে। যেরকম ভেবে নিন কি যাদের বয়স্ক লোকরা, যাদের বয়স 60+, সেটা একটা সেকশন। দেন মহিলা ফিমেলস আর এ সেকশন। তারপরে বাচ্চাদের একটা সেকশন হয়ে গেল। তাই যখনই গভর্নমেন্ট একটা কোনো স্কিম করতে যায়, গভর্নমেন্ট সবসময় চেষ্টা করে যে একটা সেকশন অফ সোসাইটির জন্য একটা আমি স্কিম করব, আর ওদের বেনিফিটগুলো মনে রেখেই সেরকম স্কিমগুলো তৈরি করা যায়। যেটা লাস্টের দিকে আমরা বললাম কি সেক্টরস অফ ইকোনমি, ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড হিউম্যান রিসোর্স, এই তিনটে জিনিসগুলো নিয়ে আমরা দেখি যে ইকোনমিক সার্ভেতে খুবই একটা ডিটেইলড অ্যানালিসিস আসে। ইকোনমিক সার্ভে প্রত্যেক বছর একটা সার্ভে আসে যেখানে আমরা অনেকগুলো তথ্য পাই। ডাব্লিউবিসিএসে হয়তো ফ্যাকচুয়াল ডেটা কয়েকটা ইউজ করতে পারি আমরা, কিন্তু বেসিক্যালি ইউপিএসসিতে এর ফ্যাকচুয়াল ডেটা অ্যাজ ওয়েল অ্যাজ ফিলসফিক্যাল থটসগুলো, কনসেপ্টসগুলো খুব সুন্দরভাবে ইউজ করা যায়। যদি তোমরা কেউ ভবিষ্যতে বা ফিউচারে যদি ইউপিএসসি লেখো, তখন ইকোনমি সার্ভে খুবই ইম্পর্টেন্ট হয়ে যাবে। ডেফিনেটলি তোমার 2-3টে আনসারে তুমি ইকোনমি সার্ভের কন্টেন্টগুলো ইউজ করতে পারবে। এখানেও আমাদের ডাব্লিউবিসিএস জন্য খুবই দরকার আছে, খুবই প্রয়োজন আছে যে আমরা ইকোনমি সার্ভেটা পড়ে রাখবো। আর সাথে সাথে আমরা দেখবো যে বাজেটের স্পিচ যখন আসে, যখন আমাদের লোকসভায় যখন বাজেট পেশ করা হয়, নিয়ে আসা হয়, তখন বাজেটের একটা স্পিচ আসে। সেই স্পিচটা একটু আমরা পড়ে নিলে খুব সুন্দরভাবে ভালো হয়। তাহলে যদি আমরা একটা কথা বলি, আজকে মনিটারি পলিসি নিয়ে যদি আমরা একটু ডিসকাস করি। মনিটারি পলিসি যেটা হচ্ছে সেটা আরবিআই মনিটারি পলিসি একটা কমিটি আছে, সেই কমিটিতে 3টে মেম্বার আছেন। দেন ডেফিনেটলি এর উপরে আমরা একটা ডিটেলড ভিডিও করব যে কীভাবে মনিটারি পলিসি ডিসাইড করা হয়, কত পার্সেন্টেজ আছে, কত বিপিএস থেকে একে রিডিউস করা হলো, কবে বাড়ানো হলো। যেটা এখন আমরা জানি যে প্রথমে এটা 4% আমাদের যেরকম রেপো রেট, যেটা repo rate was somewhere 4% or something was there, এখন 3%, 3.75 বা 4% এরকম কিছু একটা আছে। ওইগুলো আমরা দেখে নেব ওইগুলো কী আছে। তারপরে তার যে ইম্প্যাক্টগুলো পরে সেটা আবার ডিটেলে ডিসকাস করব যে সিআরআর কী আছে, এসএলআর কী আছে, ওইগুলো নিয়ে যেটা ডিসকাস করব আমরা। তাহলে যদি আমরা ইকোনমিতে একটা যদি কমন কনসেপ্ট ডিসকাস করতে চাই যে মনিটারি পলিসিতে, মনিটারি পলিসি মানে কি, মানির কত ফ্লো হবে মার্কেটে, লোকের হাতে কত মানি থাকবে। এবার দেখো, দুটো জিনিস করতে পারি, মানির ফ্লো আমরা বাড়াতে পারি বা মানির ফ্লো আমরা কম করতে পারি। তার জন্যই মনিটারি পলিসি একটা টুল ইউজ করা হয়। সেমভাবে গভর্নমেন্টও ফিসকাল পলিসি ইউজ করে মানির ফ্লোটাই কন্ট্রোল করে, ফ্লো বাড়ালো বা ফ্লো কম করলো। এবার ফ্লো বাড়ালে কি হয়, মানির যদি আমরা ফ্লো বাড়াই তখন কি হয়, লোকদের কাছে বেশি টাকা চলে আসে হাতে। টাকা বেশি হাতে চলে আসলে কি হবে, লোকজন অনেক কেনাকাটি করতে চাইবে, মানে জিনিসদের ডিমান্ড বেড়ে যাবে। যখনই ডিমান্ড বেড়ে যাবে তখন যারা প্রডিউসাররা আছে ওরা দেখে খুব খুশি হবে কি হ্যাঁ এখন ভালো ডিমান্ড বেড়ে গেছে, বলে ওরা কি করবে, ওরা এস্টিমেট করবে, মার্কেট এস্টিমেশন করতে থাকে ওরা সবসময়। তাই যখনই ডিমান্ড বেড়ে যাবে ওরা অনেকগুলো প্রোডাকশন ইউনিট সেট আপ করতে চাইবে, ওরা ওদের প্রোডাকশন বাড়াতে চাইবে। তাই আমাদের ইকোনমিক অ্যাক্টিভিটি বাড়বে, আমাদের গ্রোথ বাড়বে। বেসিক্যালি এটা হয়, যখনই মানি ফ্লো বাড়বে আমাদের নর্মালি গ্রোথ বাড়বে। এবার যখনই গ্রোথ বাড়বে তখনই কী হবে, আমাদের ইনফ্লেশনটাও বাড়বে। এবার গভর্নমেন্টের তো কাজ আছে যে ইনফ্লেশনটাও কন্ট্রোল করে রাখতে হবে। এবার যখনই গভর্নমেন্ট ইনফ্লেশন কন্ট্রোল করতে চাইবে তখনই ও কী করতে হবে, মানি পুল করে দিতে হবে, মার্কেট থেকে মানি বার করে নিতে হবে। সেই জন্যই আরবিআই যে এই কাজটা করে যে রেপো রেটটা বাড়িয়ে আর কমিয়ে, যখনই রেপো রেটটা কম করে দেয় তখনই কী হয়,
মানি একটু ইজি হয়ে যায়, ইজি টু টেক লোন। যদি আমরা এখনকার লোন দেখি, আমাদের যে পার্সোনাল লোন বা আমাদের যে হোম লোনগুলো আছে বা অন্যান্য ধরনের যে লোনগুলো আছে, সেই লোনগুলোর যে ইন্টারেস্ট রেটগুলো সেগুলো খুবই কম এখন। মোস্টলি এখন পার্সোনাল লোন হয়তো আপনি 10.5% বা 11%-এ কোনো ভালো একটা ব্যাংক থেকে পেতে পারেন। আর্লিয়ার আজকে থেকে 3-4 বছর আগেকার যদি কথা বলেন, অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম ইট ওয়াজ সামওয়্যার 13-14% অর ইভেন 16%। হ্যাঁ, এখন একটু ইজি হয়েছে, এখন মানি ইজি হয়ে গেছে। অ্যান্ড টু বড়ো মানি ইট ইজ ইজিয়ার নাও। আমরা খুব সহজভাবে ব্যাংক থেকে লোন নিতে পারি, মানি এখন ইজি হয়ে গেছে। কেন? আমরা এখন ফোকাস করছি টু হ্যাভ মোর গ্রোথ, আমাদের এখন গ্রোথের খুব দরকার আছে, সেই জন্য মানি একটু ইজি করা হলো। সিমিলারভাবে যখন দেখবো কি ইনফ্লেশন খুব বেশি বেড়ে যাচ্ছে, তখন যখন আমরা ইনফ্লেশন, আরবিআই যখন চাইবে ইনফ্লেশন কন্ট্রোল করতে, ও কী করবে? ও চাইবে যে মার্কেটে টাকা পয়সা কম হয়ে যাক, লোকের হাতে যদি টাকা পয়সা কম থাকবে, লোক কেনাকাটি কম করবে, ডিমান্ড কম বাড়বে, তাই সাপ্লাইটাও একটু কম হবে। আর সেভাবে আমাদের ইনকাম, আমাদের যে ইনফ্লেশনটা আছে, ডিমান্ড কম হলে জিনিসপত্রের দামগুলো কম হবে। কেন? ডিমান্ড বেড়ে যায় তখন জিনিসপত্রের দামগুলো বেড়ে যায়। তাহলে যখনই ডিমান্ড কম হবে, জিনিসপত্রের দাম কম হবে, আমাদের ইনফ্লেশনটা একটু কম হয়ে যাবে। সেটা খুবই ইম্পর্টেন্ট। কিন্তু আবার ওটা দেখতে হবে যে জিনিসপত্রের যদি দামগুলো খুবই কম হয়ে যায়, ডিমান্ড খুবই কম হয়ে যায়, তাহলে ইকোনমিক অ্যাক্টিভিটিই বাড়বে না। তাই মিনিমাম লেভেল অফ ইনফ্লেশন আমরা রাখি। 3-4% অফ ইনফ্লেশন ইজ গুড, বাট বিয়ন্ড দ্যাট দিস ইজ নট গুড। সেরকমই আমরা জানি যে ফর গুড ইকোনমিক গ্রোথ 7%, 8%, 9% of GDP growth is a good number. Similarly, 3-4% of inflation is good number. তার থেকে বেশি যদি ইনফ্লেশন হয়ে যায়, তখন আমরা বলি কি এখন জিনিসপত্রের দাম খুব বেশি করে বেড়ে গেছে। এরকম করে আমরা ইকোনমিতে প্রত্যেক কটা টপিকস পড়বো, প্রত্যেক কটা জিনিস আমরা একটা একটা করে ভিডিও তৈরি করব। তোমরা রমেশ সিংয়ের বই পড়তে পারো, বা যদি অন্য কোনো সোর্স থাকে সেই সোর্স থেকে ইকোনমি নিয়ে সমস্ত জিনিস পড়তে পারো। যখন পড়লে সেটা আবার রিভাইজ করলে, রিভাইজ করার পরে তার যে রেলেভেন্ট পোর্শন থেকে যে কোশ্চেনগুলো আছে, যেটা প্রিভিয়াস ইয়ারে জিজ্ঞেস করা হয়েছে, সেই কোশ্চেনগুলো রিভাইজ করলে, ওটা সলভ করলে, আর ওটা একটু মনে রাখলে, সেভাবে প্রিপারেশন করলে ডেফিনেটলি ইকোনমিতে খুব ভালো মার্কস তোলা যেতে পারে। ঠিক আছে? আর তারপরে এখানে একটা জিনিস বললাম না, যেটা আমরা 5 ইয়ার প্ল্যানিং নিয়ে কথা বললাম না। এখনও অনেকগুলো, এখন তো সেরকম 5 ইয়ার প্ল্যানিংয়ের সেরকম কনসেপ্ট আর নেই। তাও আমাদের ভারতবর্ষে যেটা 5 ইয়ার প্ল্যানিং ওয়াজ ভেরি ইম্পর্টেন্ট পার্ট। এখনও অনেকগুলো কোশ্চেন আসে যে কোন 5 ইয়ার প্ল্যানিংয়ে কী কাজ করা হয়েছে। হ্যাঁ, সেসব একটু দেখে নেওয়াটা খুব দরকার, সেখান থেকে অনেকটা কোশ্চেন আসে। তাই এইভাবে আমরা আমাদের ইকোনমি প্রিপেয়ার করব। আমার আগামী ভিডিওতে আমরা চেষ্টা করব যে আমরা একটা একটা করে কনসেপ্ট নিয়ে কথা বলবো, আর ডিটেলসে আমরা আমাদের আলোচনাটা করব। ওকে, থ্যাংক ইউ, গুড নাইট।